দেখো আজকে আমরা এখানে বংশগতি এই তোমাদের ইউনিটের প্রথম দিকে কিছু অংশ সম্পর্কে কিন্তু আজকে আমরা আলোচনা করব এখানে। তো প্রথমে আমরা এখানে জেনে নেব যে বংশগতি কি। ঠিক আছে, বংশগতি এটার সাথে কিছু প্রাথমিক ধারণা যেটা কিন্তু আমরা আগে জেনে নেব, তারপর আমরা যাব মেন্ডেলীয় বংশগতি। ঠিক আছে, আগে প্রথমে আমি বলে দিই যে বংশগতি কি না। আমরা এমনি দেখেছি যে জীবের অনেক বৈশিষ্ট্য, তার বাবা মা বা তার আরও সম্পর্কিত যে সমস্ত জীব রয়েছে তাদের বৈশিষ্ট্যগুলো প্রজন্মের পর প্রজন্ম কিন্তু একইভাবে তারা কিন্তু তাদের সন্তান সন্ততিতে চলে আসে। এখন এই সমস্ত বৈশিষ্ট্যগুলো যে এক প্রজন্ম থেকে তার পরবর্তী প্রজন্মে এবং বারবার এইভাবে কিন্তু যে সঞ্চারিত হয়, এই সঞ্চারণটাকে প্রকৃতপক্ষে বলা হয় বংশগতি। তাহলে বংশগতি এর সংজ্ঞা হিসাবে কি বলা যাবে না, বংশগতির সংজ্ঞা হিসাবে বলা যাবে জীবের বিভিন্ন প্রকার জীবজ বৈশিষ্ট্য, সেটা হতে পারে তার গঠনমূলক, সেটা হতে পারে তার শারীরবৃত্তীয় বৈশিষ্ট্য, সেটা হতে পারে তার আচরণগত বৈশিষ্ট্য। যে কোনো বৈশিষ্ট্য তার দেখা যায় যে প্রজন্মের পর প্রজন্ম সেটা কিন্তু সঞ্চারিত হয়, এবং এই জীবজ বৈশিষ্ট্যের যে সঞ্চারণ, এই সঞ্চারণটাকে বলা হয় বংশগতি বা হেরিডিটি। এখন আমরা এটা মানুষের ক্ষেত্রেও দেখে থাকবো এবং অন্যান্য যে কোনো জীব, সেটা উদ্ভিদ হোক প্রাণী হোক যে কোনো, এবং একক জীবের ক্ষেত্রেও, একক এককোষীয় জীবের ক্ষেত্রেও কিন্তু আমরা এইরকম একটা ব্যাপার কিন্তু লক্ষ্য করি। তার বংশগতি আমরা জানলাম। এবার বংশগতি জীববিজ্ঞানের যে শাখাতে আলোচনা করা হয় তাকে বলা হয় কিন্তু বংশগতি বিজ্ঞান বা জেনেটিক্স। আর স্বভাবতই এই চ্যাপ্টারটা তোমাদের খুবই নতুন, এটা একেবারে প্রথম এবং এটার সম্পর্কে একেবারে কিছু প্রাথমিক ধারণা, একেবারে এটা সম্পর্কে কিছু জানতে গেলে এর সম্পর্কিত কিছু আগে আরও পুরনো তথ্য কিন্তু জেনে নিতে হয়। আগের অধ্যায় থেকে তোমরা জেনেছো যে ক্রোমোজোম তার গঠন কীরকম, এবং ক্রোমোজোম সেটা বলতে কিভাবে তার সাথে কিন্তু জিন, এটার সাথে একটা সম্পর্ক রয়েছে। জিন কথাটা আমরা কিন্তু প্রায়শই শুনি। জিন এমনিতে আমরা জানি জিন হলো বংশগতির ধারক ও বাহক, যা নিউক্লিক অ্যাসিড দিয়ে গঠিত হয়। সোজা কথায় এটা জিন। তাহলে আমরা প্রথমে আসছি বংশগতির প্রাথমিক ধারণাতে জিন বলতে গিয়ে আমরা বুঝবো যে জিন হলো বংশগতির উপাদান। খুব ছোট্ট কথাতে এটা বলবো বংশগতির উপাদান। তাহলে এই উপাদানটা কি না, বংশগতির উপাদান বা হেরিডিটারি এলিমেন্টস বলা হয় বংশগত উপাদান, যা নিউক্লিক অ্যাসিড নিয়ে তৈরি হয়, অ্যাসিড দিয়ে, এবং এ জীবজ চরিত্রের ধারক ও বাহক হয়। এইটা তার বংশগতির উপাদান, যা জীবজ চরিত্রের, যে কোনো জীবজ চরিত্রের ধারক ও বাহক। জাস্ট এইটা আমরা জেনে নেব, ধারক ও বাহক। এই পর্যন্ত এটা। তাহলে জিনের পর এরপর আমাদের জানা দরকার অ্যালিল। এটা কি না, অ্যালিল হলো জিনের ভিন্ন রূপ। মানে একটা জিনেরই অনেক রকমের রূপ হয়। কীরকম এটা একটু আমরা উদাহরণ নিয়ে বলতে পারি
যেমন আমরা বলতে পারি যে মানুষের অনেক রকম চরিত্র আছে, যেমন লম্বা, কেউ বেটে। তা এক্ষেত্রে আমরা বলতে পারি যে কেউ লম্বা কেন, কেউ বেটে, কেউ মাঝারি কেন হয়। এগুলো সাধারণত হয় যে জিনের, একই জিনের তাদের কিছু পরিবর্তন ঘটে যায়, যে পরিবর্তনগুলোর জন্যেই কিন্তু এইরকম একই চরিত্রের আমরা বিভিন্ন রূপ দেখি। তো একই চরিত্রের যখন আমরা বিভিন্ন রূপ দেখছি, সেই রূপগুলোকে বলা হচ্ছে কি অ্যালিল। আমরা তো এখানে বলছি জিন হলো জীবজ চরিত্রের ধারক ও বাহক। তাহলে একটা চরিত্রের সাথে আমরা কিন্তু জিনকে একই করে দেখছি। আবার এখানে তো অ্যালিল, তাহলে কি হবে? অ্যালিল হবে ওই জিনেরই, অর্থাৎ ওই চরিত্রেরই কিছু উপচরিত্রের মতো জিনিস। তাহলে অ্যালিল হলো এখানে জিনের পরিবর্তিত রূপ, অর্থাৎ জিনের বিভিন্ন রূপকে, বিবিধ রূপকে বলা হয় একই জিনের। আমরা এভাবে এটা সংজ্ঞা দিই, কোনো জিনের নির্দিষ্ট জিনের লিখতে পারি বিভিন্ন রূপগুলিকে অ্যালিল বলে। বিভিন্ন রূপগুলিকে অ্যালিল বলা হয়, গুলিকে অ্যালিল বলে। আমরা এইভাবে দুটো জিনিস জানলাম, অ্যালিল। এরপরেও আমরা আরো বলে দিই, যেমন আমরা এর পরে দেখব তোমাদের এখানে মটর গাছ, এই অধ্যায়ে মটর গাছ এই সম্পর্কে কিন্তু মূলত পরীক্ষামূলক অনেক কাজকর্ম আছে। মটর গাছের অনেকগুলো অ্যালিল আমরা কিন্তু পাশাপাশি রেখে দেখব, যেগুলো মেন্ডেলীয় বংশগতিতে আলোচনা করা আছে। এছাড়াও আমরা আরও দেখব, যেমন গিনিপিগের ক্ষেত্রে দেখব, গিনিপিগের পরীক্ষা, বংশগতির পরীক্ষায় দুরকম মানে বর্ণের অ্যালিল আছে, কালো একটা সাদা। অ্যালিল একই জিনের ভিন্ন রূপ। এক্ষেত্রে আমরা অ্যালিলের উদাহরণ হিসাবে তাহলে কিভাবে অ্যালিলকে আমরা চিহ্নিত করতে পারি? অ্যালিলকে আমরা বাইরের থেকে দেখেই চিহ্নিত করতে পারি, বাইরের থেকে দেখে তার রূপগুলোকে বুঝতে পারবো। যদি বাইরের থেকে না দেখতে পায় বা বাইরের থেকে তাকে না বোঝা যায়, তাহলে কিন্তু সেটা অ্যালিল বলে চিহ্নিত হবে। সেটা সবসময় চোখে দেখা যাবে এমন ব্যাপারটা নয়, সেটা কিন্তু বিভিন্নভাবে সেটা সেন্সিবল হতে হবে, ইন্দ্রিয় গ্রাহ্য হতে হবে। সেটা এমনও হতে পারে শারীরবৃত্তীয় পরিবর্তনের সাথেও আসতে পারে, সেটা আরও জটিল ব্যাপার হয়ে যাবে। অ্যালিল, আচ্ছা যাই হোক, তাহলে জিন অ্যালিল হলো। এরপরে আসবো লোকাস। এই লোকাস হলো জেনেটিক লোকাস বলা হয়, বা জিনগত লোকাস। কারণ ক্রোমোজোমের সাথে জিনের সম্পর্কটা আমরা আগের চ্যাপ্টারে পড়ে দিয়েছি। আর লোকাস বলতে আমরা সোজা কথায় মনে রাখবো অবস্থান, মানে লোকেশন। কার? জিনের লোকেশন। কোথায় আছে জিনের লোকেশন? জিন আমরা আগেই দেখেছি এটা ক্রোমোজোমে আছে। তাহলে ক্রোমোজোমে যখন লোকাসটা আমরা খুঁজবো, তাহলে কোথায়? একটা যে কোনো জায়গাতে একটা জিন, একটা নির্দিষ্ট জিন, অর্থাৎ তার অ্যালিল, সে একটা কিন্তু ক্রোমোজোমে একটা নির্দিষ্ট, বলতে গেলে নির্দিষ্ট ক্রোমোজোমে নির্দিষ্ট কিন্তু একটা অবস্থান নিয়ে সব সময় থাকবে। এবং এই নির্দিষ্ট অবস্থান একটা বিন্দু আকারে আমরা বলবো, এই অবস্থান বিন্দুকে বলা হয় লোকাস। তাহলে এইটা হবে জেনেটিক লোকাস। আর লোকাস এইটার সাথে আমাদের আরেকটু জেনে নেওয়া ভালো। আমরা ক্রোমোজোমের হিসেবে আমরা জীবকে দু রকমের জানি। এটা আমরা কোষ বিভাজন এর সাথে কিন্তু দেখে নিয়েছি, কোষ বিভাজন এর আগের চ্যাপ্টারে দেখে নিয়েছি। কীরকম? একটা হলো ডিপ্লয়েড, এই দুটো কথা আমরা আগেই শিখে নিয়েছি, ডিপ্লয়েড। এবং আরেকটা হলো হ্যাপ্লয়েড। এই ডিপ্লয়েড এবং একটা হচ্ছে হ্যাপ্লয়েড। ডিপ্লয়েডটাকে 2n এটা বলে চিহ্নিত করা যায়, n হ্যাপ্লয়েড। 2n ব্যাপারটা আমরা জানি, 2n হলো দুটো সেট, অর্থাৎ ডাবল সেট।
আর হ্যাপ্লয়েড হলো একটা সিঙ্গেল সেট। তাহলে আমরা যেহেতু ডিপ্লয়েড, যারা ডিপ্লয়েড, যে সমস্ত জীবী ডিপ্লয়েড, তাদের ক্ষেত্রে আমরা এই লোকাসটা কিভাবে দেখব? একই লোকাস এই ডিপ্লয়েড ক্রোমোসোমে দুটো একই ক্রোমোসোম, এটা হোমোলোগাস, এটাও কথাটা আমরা জেনে নিয়েছি, হোমোলোগাস বা সমসমস্ত ক্রোমোসোম। হোমোলোগাস ক্রোমোসোমের একই জায়গাতে আমরা কিন্তু দেখব যে দুটো লোকাসের দুটো লোকাস একই, অর্থাৎ কোনো অ্যালিলে বা কোনো জিনের এই লোকাসগুলো কিন্তু হোমোলোগাস ক্রোমোসোমে একই থাকবে। এইটা গেল তাহলে জেনেটিক লোকাস। এখন এই দুটো লোকাসে এখানে একই জিনের যদি একাধিক অ্যালিল থাকে, তাহলে যে কোনো এক প্রকারের অ্যালিলও দুটো লোকাসে থাকতে পারে, অথবা যে কোনো ভিন্ন দুটো প্রকারের অ্যালিলও থাকতে পারে। আমরা একটু এই ব্যাপারটা এইখানে জেনে নিই। এর সাথে যেটা আমরা বলে দিই সেটা হচ্ছে, না আমি এখানে বলে দিই হোমোজাইগাস এবং হেটেরোজাইগাস। সোজা কথা, হোমোজাইগাস আর হেটেরোজাইগাস। হেটেরোজাইগাস এই দুটোকে একটার সাথেই, হোমোজাইগাস ও হেটেরোজাইগাস, এইটা জাস্ট। তো হোমোজাইগাস ও হেটেরোজাইগাস এই দুটো কথা কি রকম? হোমোজাইগাস, হোমো মানে হলো সম, জাইগাস কথাটা আছে জাইগস থেকে, জাইগসের অর্থ হলো পেয়ার বা জোট, হেটেরো মানে অসম। এখানে কিসের জোট? অসম বলতে গেলে অ্যালিল। যদি একটা জিনের অ্যালিল সংখ্যা হয় 3 বা 2 যাই হোক, তাহলে ওই জিনের যে কোনো দুটো অ্যালিল কিন্তু এদের এই লোকাসে থাকতে পারে। তার মানে যদি যে কোনো দুটো অ্যালিল থাকতে পারে, যদি একই রকমের অ্যালিল থাকে তাহলে সেটাকে বলবো হোমোজাইগাস। যদি ভিন্ন রকমের অ্যালিল থাকে তাহলে সেটা হবে হেটেরোজাইগাস। আমি ধরা যাক অ্যালিল এইভাবে হবে, লম্বা, আমরা একটা উদাহরণ নিয়ে নিয়েছিলাম, লম্বা হবে, খর্ব হবে, কালো হবে, অনেক রকমের হবে। তো লম্বা এবং খর্ব এই দুটোর লম্বার অ্যালিলও এখানে আছে, এইখানেও লম্বার অ্যালিল আছে। তার মানে এই দুটো হচ্ছে দৈর্ঘ্য নিয়ন্ত্রক চরিত্র। জিনের চরিত্র কি? জীবের দৈর্ঘ্য নিয়ন্ত্রক। এর অ্যালিল কি আছে? এটা লম্বা, খর্ব। লম্বা খর্ব এই দুটো অ্যালিলের মধ্যে হলে লম্বাও থাকতে পারে, হলে লম্বা খর্বও থাকতে পারে, খর্বও থাকতে পারে। লম্বা যদি থাকে তাহলে একই অ্যালিল হয়ে গেল, হোমোজাইগাস। যদি খর্ব থাকে তাহলেও একই অ্যালিল হয়ে গেল, তাহলেও হোমোজাইগাস হবে। যদি লম্বা খর্ব থাকে তাহলে কিন্তু এটা অসম হয়ে গেল, অর্থাৎ হেটেরোজাইগাস। তাহলে এইখানে আমরা সংজ্ঞা হিসেবে কি লিখব? না, সংজ্ঞা হিসেবে এইখানে লিখব হোমোজাইগাস হবে যখন সমস্ত ক্রোমোজোমে কোনো জিনের একই অ্যালিল উপস্থিত থাকে, তখন তাকে বলা হচ্ছে কি হোমোজাইগাস। আর যখন ভিন্ন অ্যালিল উপস্থিত থাকবে তখন তাকে বলা হবে কি হেটেরোজাইগাস। এই দুটো, এই কথা এইভাবে কিন্তু আমাদের মনে রাখলে হয়ে। এখন এরপরে আমরা হোমোজাইগাস হেটেরোজাইগাসের পরে এইখানে আমরা পরেরগুলোয় যাব, সেটা হচ্ছে জিনোটাইপ এবং ফিনোটাইপ। জিনোটাইপ এবং ফিনোটাইপ, প্রথমে বলি জিনোটাইপ এবং ফিনোটাইপ এই দুটোর। জিনোটাইপ কাকে বলে? জিনোটাইপ হলো জীবের জিনগত চরিত্র। তাহলে কোনো জীবকে জিনগত চরিত্রের সাপেক্ষে আমরা কিভাবে বিচার করব? না, বিচার করব জিনোটাইপকে আমরা চোখে দেখতে পাই না, চোখে দেখে কোনোভাবেই জিনোটাইপ কিন্তু কোনোভাবে ইন্দ্রিয়গ্রাহ্য নয়। জিনোটাইপকে সবসময় কিন্তু অন্যভাবে বিচার করতে হয়। তাহলে এটা অনেকটা কিন্তু তাত্ত্বিক বিষয়ের মতো। তাহলে জিনোটাইপটাকে দেখার জন্য আমরা কি বিচার করবো? তার আগে ফিনোটাইপ। তাহলে ফিনোটাইপটা কি?
না, ফিনোটাইপটা হলো আমরা জীবের চারিত্রিক বাহ্যিক যে চারিত্রিক বৈশিষ্ট্য যেগুলো ইন্দ্রিয়গ্রাহ্য সেগুলোকে আমরা কিন্তু আগে দেখব, এবং প্রত্যেকটা এরকম ফিনোটাইপের জন্য তার একটা জিনগত সম্পর্কে তাকে কিন্তু যোগ করব, অর্থাৎ তার জন্য একটা জিনগত কারণ রয়েছে, এবং সেই জিনটা হলো একটা তাকে চিহ্ন দিয়ে বোঝাতে হবে। সেই চিহ্নটা কি, না ইংলিশে আলফাবেট দিয়ে চিহ্ন করা হয়। একটু উদাহরণ নিলে বোঝা যাবে, যেমন লম্বা এটা একটা ফিনোটাইপ, যেমন খর্ব, তাহলে এটা আমি কিন্তু অ্যালিলো বললাম। অ্যালিলো এটা আবার ফিনোটাইপও বলছি। অ্যালিল এই কারণে যে আমরা যে কোনো, এটা চরিত্র, জিনগত একটা চরিত্র, সেই জিনগত চরিত্রই আবার রূপ, মানে উপচরিত্র। আবার চোখে যেহেতু দেখতে পাচ্ছি তাহলে সে হচ্ছে ফিনোটাইপ, অর্থাৎ অ্যালিল হলো, অ্যালিলকে আমরা চিহ্নিতই করতে পারি তার ফিনোটাইপ, তার বাহ্যিক রূপ দিয়ে, অর্থাৎ সেই জন্য কিন্তু ফিনোটাইপ এই কথা, ফিনোটাইপ মানে হচ্ছে কি না বাহ্যিক রূপ, অর্থাৎ যে সমস্ত অ্যালিল যে অ্যালিলকে আমরা বাহ্যিক রূপ দিয়ে, যে বাহ্যিক রূপ দিয়ে তাকে আমরা চিনে নিচ্ছি, সেই বাহ্যিক রূপটাকেই বলা হচ্ছে কি তার ফিনোটাইপ। এটা একসাথে একটা অ্যালিলের জন্য বলা যেতে পারে, একাধিক অ্যালিলের জন্যও বলা যেতে পারে। এবং এগুলোকে যখনই আমরা লেখার বিষয়ে, কিন্তু যখন আমরা তাত্ত্বিকভাবে থিওরিটিক্যালি যখন আমরা পড়তে আসবো, তখন কিন্তু এভাবে করলে চলবে না, তখন এটাকে কিন্তু কোনো ইংলিশ আলফাবেট দিয়ে তাকে কিন্তু বোঝাতে হবে। সেটা এরকম হতে পারে, কেমন হবে না, যেমন ক্যাপিটাল টি লম্বার জন্য নিলাম, স্মল টি খর্বর জন্য নিলাম, এইভাবে। এখন এটার ক্ষেত্রে কিছু আরও প্রচলিত নিয়ম থাকে। অনেক সময় এই দুটো নিয়ম বলতে গিয়ে আমরা হয়তো কেউ টি এর জায়গায় অন্য কিছু ধরতে পারি, অসুবিধা নেই এখানে, কিন্তু যে আমরা সাধারণত টল বলে টি নিয়েছি, আর টলের এইখানে খর্ব নেওয়া আছে, যেহেতু একে ডোয়ার্ফ বলে, কিন্তু ডোয়ার্ফে ডি না নিয়ে আমরা টি নিয়েছি, কারণ এটারই অ্যালিল, তার জন্য আমরা স্মল টি এটা ব্যবহার করেছি। ডোয়ার্ফের ডিও ব্যবহার করা যেতে পারে, অসুবিধা নেই তার, কিন্তু টি এটাই প্রচলিত। যে এবারে আছি আমরা এখানে একটা যে প্রকট ও প্রচ্ছন্ন, এই প্রকট ও প্রচ্ছন্নের ধারণা এখানে হয়তো একটু আগে দিলেই ভালো হতো, প্রকট ও প্রচ্ছন্ন রূপ। তাহলে প্রকট ও প্রচ্ছন্ন এটা ফিনোটাইপ বলা যেতে পারে। প্রকট ও প্রচ্ছন্ন এটা অ্যালিলের ধারণাতে আছে, প্রকট ও প্রচ্ছন্ন। না, প্রকটতা দেখা যায় এই যে জিনোটাইপ আমরা দেখছি, তার মানে জিনোটাইপটা আমরা একটা দিয়ে বিচার করব না, যে লম্বা ডিপ্লয়েড, এইটার জন্যে জিনোটাইপ এইভাবে লিখতে হবে, লোকাস, দুটো ক্রোমোজোম, এই ক্রোমোজোমের একটাতে এটা যদি হয় তাহলে এটাকে হোমোজাইগাস, এটা হোমোজাইগাসও হবে। আবার এর পাশে যদি আমি আর একটা এরকমই আঁকি, এইরকম যদি হয়, একই ক্রমে যদি অন্য এটা কম্বিনেশনে যায়, তাহলে একটা ক্যাপিটাল টি একটা স্মল টি হবে, তার মানে এটা হেটেরোজাইগাস। অতএব এই হোমোজাইগাস, এইটা যেটা দেখা গেল যে এই হোমোজাইগাস এইখানে এটা কিসের রূপ আসছে না হোমোজাইগাস, প্রকৃতপক্ষে হোমোজাইগাস হেটেরোজাইগাস এই দুটো কিন্তু জিনোটাইপ। তাহলে আমরা হোমোজাইগাসের সাথে এই জিনোটাইপ এবং অ্যালিলের সাথে ফিনোটাইপটা এটা একইভাবে জানবো। এখন ব্যাপারটা হচ্ছে প্রকট ও প্রচ্ছন্ন কিভাবে আসবে না, প্রকট ও প্রচ্ছন্ন ব্যাপারটা কিন্তু এখানে পুরো ব্যাপারটা কিন্তু অ্যালিলের আন্তঃক্রিয়ার একটা ব্যাপার আছে। যখন আমরা দেখছি যে হোমোজাইগাস থাকছে, একই অ্যালিল থাকছে, তখন লম্বা খর্ব থাকলে, এই লম্বা দুটোই লম্বা বা দুটোই খর্ব থাকলে তাতে কোনো সমস্যা নেই, তার বাহ্যিক রূপটা কিন্তু লম্বা বা খর্ব আসবে। কিন্তু যখন আমরা দেখছি যে লম্বা বা খর্ব দুটো নেই, লম্বা এবং খর্ব দুটোই কিন্তু আছে, অর্থাৎ হেটেরোজাইগাস,
প্রশ্নটা আসে যে তখন এই লম্বা খর্বের মধ্যে কোন চরিত্রটা জীবের প্রকাশ পাবে। না, এর মধ্যে যে চরিত্রটা জীবের প্রকাশ পাবে, ঠিক আছে, এর মধ্যে যে চরিত্রটা প্রকাশ পাবে সেটা যা প্রকাশ পাবে সেটা লম্বাও হতে পারে, সেটা অন্য কিছু হতে পারে। মটর গাছের ক্ষেত্রে আমরা পরে দেখবো যে সেটা লম্বা এবং খর্ব মটর গাছের মধ্যে সংকরণ ঘটালে লম্বা আসে, তার মানে লম্বাও হতে পারে। যে লম্বা চরিত্রটা এটা হবে প্রকট। যদি অন্য কিছু হয় তাহলে সেটা কি হবে না, খর্ব যদি হয় তাহলে খর্ব প্রকট হতো। যদি এদের মাঝামাঝি কিছু আসে তাহলে সেটা কিন্তু কেউই কিন্তু সেভাবে প্রকট নয়, তাহলে এটা অসম্পূর্ণ প্রকট, বা একসাথে অনেক চরিত্র কিন্তু একই সাথে চলে আসে পর প্রজন্মে, সেটা কিছু আছে সহপ্রকটতা এরকম। যাই হোক, এইখানে আমরা কিন্তু দেখলাম যে প্রকট এবং প্রচ্ছন্ন ব্যাপারটা কি না, জিনোটাইপ ফিনোটাইপ ব্যাপারটা কি না। জিনোটাইপ তো আমি আবার এখানে তো বলে দিয়েছি, জিনগত বৈশিষ্ট্য, জীবের জিনগত বৈশিষ্ট্য হচ্ছে জিনোটাইপ, জিনগত বৈশিষ্ট্য হলো জিনোটাইপ হয়েছে, এবং ফিনোটাইপ হবে কি না জীবের বাহ্যিক বৈশিষ্ট্য। তাহলে বাহ্যিক বৈশিষ্ট্য হচ্ছে কি, বাহ্যিক যে সমস্ত বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো ইন্দ্রিয় গ্রাহ্য হতে হবে। ফিনোটাইপ সবসময় দৃষ্টিগ্রাহ্য, এটা ঠিক না, ফিনোটাইপ কিন্তু দৃষ্টিগ্রাহ্য নাও হতে পারে। এবার এটা ইন্দ্রিয় গ্রাহ্য তবে হবে, এবং তাকে কিন্তু যে কোনোভাবে বোঝা যাবে। ফিনোটাইপ অর্থাৎ শারীরবৃত্তীয়গত কারণও হতে পারে, সেটাও একটা ফিনোটাইপ। আচরণগত কিছু বৈশিষ্ট্য হলেও সেটাও ফিনোটাইপ হতে পারে। এইখানে এখানে এই জায়গাতে বাহ্যিক বৈশিষ্ট্য হলো যে প্রকট প্রচ্ছন্ন ব্যাপারটা আছে না, বাহ্যিক ভাবে যে চরিত্রটা প্রকাশ পাবে, যে জিনগত চরিত্র প্রকাশ পাবে সেই হলো প্রকট। যে জিনগত চরিত্র প্রকাশ পাবে না সে হলো প্রচ্ছন্ন। এখন তার মানে এখানে আমি প্রকটের সংজ্ঞাতে কি লিখতে পারি না, প্রকটের সংজ্ঞাতে আমি লিখব যে যে জিনগত চরিত্র বা যে অ্যালিলের নির্ধারিত বৈশিষ্ট্য, যে অ্যালিল নির্ধারিত বৈশিষ্ট্য প্রকাশ পায়, কখন নির্ধারিত বৈশিষ্ট্য না হেটেরোজাইগাস অবস্থায়, কারণ হোমোজাইগাসে দুজনেই প্রকাশ পাবে। যে অ্যালিল নির্ধারিত বৈশিষ্ট্য হেটেরোজাইগাস অবস্থায় প্রকাশ পায়, বৈশিষ্ট্য হেটেরোজাইগাস অবস্থায় প্রকাশ পায়, হেটেরোজাইগাস অবস্থায় প্রকাশ পায়, তাকেই বলা যাবে কি, তাকেই বলা যাবে প্রকট। সেই হবে কি প্রকট চরিত্র। আর যে প্রকাশ পাবে না, যে শুধুমাত্র হোমোজাইগাসেই আসতে পারবে, ওই অ্যালিলের সাথে হেটেরোজাইগাসে আসতে পারবে, সে হবে প্রচ্ছন্ন। আচ্ছা, এতদূর পর্যন্ত আমরা অনেকগুলো সংজ্ঞা জেনে ফেলেছি, আমাদের আরও কয়েকটা জানতে হবে, যেটা হবে সংকরায়ন। এটা খুবই লাগবে, সংকরায়ন। সংকরায়ন কাকে বলে? সংকরায়ন এবং সংকর জীব। সংকরায়ন বা হাইব্রিডাইজেশন, সংকরায়ন বা হাইব্রিডাইজেশন বলতে আমরা বুঝবো যে জিনগত চরিত্রের সাপেক্ষে দুটো ভিন্ন উপচরিত্র, অর্থাৎ দুটো ভিন্ন অ্যালিল বহন করছে এমন দুটো জীবের মধ্যে, একক জীবেরও হতে পারে, দুটো জীবের মধ্যে যৌন মিলন, তাকে বলা হচ্ছে কি, বলা হচ্ছে সংকরায়ন। দুটো জীবে, এটাকে সোজা কথায় জেনেটিক্সের ভাষাতে ক্রস বলা হয়। জেনেটিক্যাল ক্রসের মাধ্যমে এই সংকরায়নটা তোর হাইব্রিডাইজেশন, এটা জেনেটিক্যাল ক্রস। তাহলে আমি ব্যাপারটা আবার বলছি, জিনগত চরিত্রের সাপেক্ষে যে কোনো, যেমন কি জিনগত চরিত্র, এটা দিয়ে আমরা বিচার করতে পারি। অনেক সময় দেখলাম দুটো ফুল গাছের মধ্যে একটা হয়তো লাল গোলাপ আছে, একটা আমার কাছে হয়তো একটা হলুদ গোলাপ আছে। আমি চাইলাম যে এই দুটোর মধ্যে দেখি, এই দুটোর মধ্যে যদি আমি মিক্স করাতে পারি, অর্থাৎ আমার লালও থাকবে একই ফুলের মধ্যে যদি হলুদ থাকতে পারে। এখানে একটা ফুলে
কি করা হয়, একটা ফুলে পরাগ রেণু নিয়ে আরেকটা ফুলে করমণ্ডে দিয়ে সেটা যখন আমরা করব এই ধরনের একটা প্রক্রিয়া, তখন সেই প্রক্রিয়াটাকে বলা হবে কি, সেই প্রক্রিয়াটা বলা হবে এটা একটা সংকরায়ন। কিন্তু সংকরায়ন ব্যাপারটা জিনগত চরিত্রের সাপেক্ষে দুটো জীবের মধ্যে যৌন মিলন, সেটা হচ্ছে কি জেনেটিক, সেটা হচ্ছে কি না সংকরায়ন। তাহলে জিনগত চরিত্রের সাপেক্ষে এই কথাটা আমরা লিখে দিচ্ছি যে যখন জিনগত চরিত্রের সাপেক্ষে জিনগত চরিত্রের সাপেক্ষে দুটি ভিন্ন জীবের একই প্রজাতির হলে ভালো হয়। এমন নয় যে সবসময় একই প্রজাতিরই হতে হয়, অনেক সময় একই প্রজাতির বাইরেও করা যায় সংকরায়ন। তাহলে জিনগত চরিত্রের সাপেক্ষে দুটি জীবের মধ্যে দুটি ভিন্ন চরিত্রের, তাহলে যেসব চরিত্রে দুটি ভিন্ন হচ্ছে ভিন্ন অ্যালিল বহনকারী, কথাটা লিখে দিতে পারি আরো সোজা যদি অ্যালিল বহনকারী, দুটি ভিন্ন অ্যালিল বহনকারী জীবের মধ্যে সংকরায়ন, জীবের মধ্যে যৌন মিলন ঘটানো, জীবের মধ্যে যৌন মিলন ঘটানো। তাহলে যৌন মিলন এইখানে এটাই হবে কিন্তু সংকরায়ন। সংকরায়ন ব্যাপারটা কিন্তু জেনেটিক্সের খুব সাধারণ বিষয় এবং এটা লাগবে। সংকরায়নের ক্ষেত্রে এই সংকরায়নকে আমরা ভাগ করতে পারবো, এই সংকরায়নকে দুটো ভাগে ভাগ করতে পারবো। একটা হলো একক সংকরায়ন, দ্বিসংকরায়ন, আরও হতে পারে একক সংকরায়ন বা এক সংকরায়ন, মনোহাইব্রিডাইজেশন। এক সংকরায়ন আর একটা হলো দ্বিসংকরায়ন। দ্বিসংকরায়ন এই ব্যাপারটা কি আসবে, এক সংকরায়ন যখন জিনগত চরিত্র একটা জিনগত চরিত্রের সাপেক্ষে দুটি ভিন্ন জীবের মধ্যে যৌন মিলন। কেমন হতে পারে না, চরিত্র আমরা ধরলাম, চরিত্র বা ক্যারেক্টার, এই চরিত্র যেমন দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য আমরা আগে বলছি দৈর্ঘ্যে এর দুটো উপচরিত্র রয়েছে, একটা লম্বা আর একটা রয়েছে কি বেটে। তাহলে একটা লম্বা একটা বেটে, এই দুটো উপচরিত্রের মধ্যে কি হবে, এটা ক্রস ঘটানো হচ্ছে। তাহলে এই দুটো উপচরিত্রের দুটো গাছ, তাহলে একটা লম্বা একটা বেটে, তার মধ্যে যখন আমরা ক্রস ঘটাবো সেটা হবে একক সংকরায়ন। দ্বিসংকরায়ন কি হবে, যখন একটা চরিত্র নয় আরেকটা চরিত্রকে আমরা এর সাথে ধরবো। কেমন ধরবো না, চরিত্র যেমন আমরা চরিত্র ধরলাম আর একটা দ্বিতীয় চরিত্র একটা যখন ধরছি, যেটা কি না বর্ণ। তাহলে বর্ণ যদি আমরা ধরে নিই সবুজ হলুদ, হলুদ সবুজ, এইভাবে যদি ধরে নিই হলুদ সবুজ, আর বর্ণ অনেক রকম হতে পারে। বীজের একটি মটর গাছ ধরি, তার বীজের বর্ণ হতে পারে, ফলের বর্ণ হতে পারে, যে কোনোভাবে আমরা পরে দেখবো চরিত্র। এখানে এটা কি হবে, যখন দুটো চরিত্রকে আমরা ধরবো, আমরা দুজোড়াও বলতে পারি, দুজোড়া অ্যালিল তাও বলা যেতে পারে, দুটো চরিত্রের সাপেক্ষে বলা যেতে পারে। এখানে যখন এটা ধরবো তখন সেটা হবে দ্বিসংকরায়ন, ডাইহাইব্রিডাইজেশন। সংকরায়ন এইটা আমরা এখানে দেখলাম। এবার এটা আমরা কিন্তু মেন্ডেলে পরীক্ষাতে আমরা এটা দেখবো পরে। প্রথমে আমরা জানি মেন্ডেল কে ছিলেন। মেন্ডেল কিন্তু প্রথাগত একজন কিন্তু জেনেটিসিস্ট, মানে এরকম সেরকম কোনো বড় মাপের বিজ্ঞানী ছিলেন না। মেন্ডেল ছিলেন একজন ধর্মযাজক, অস্ট্রিয়াবাসী একজন ধর্মযাজক, যিনি কিন্তু বংশগতির কিছু পরীক্ষা করে তিনি কিন্তু কিছু কিছু বংশগতির নিয়ম সম্পর্কে কিছু বিশেষ পর্যবেক্ষণ কিন্তু পেয়েছিলেন, যা থেকে তিনি কতগুলো নিয়ম, বংশগতির যে ধারা সম্পর্কে কতগুলো নিয়মকে তিনি এক জায়গায় আনতে পেরেছিলেন, যেগুলোকে এখন মেন্ডেলের বংশগতির সূত্র বলা হয়। তাহলে তার সংকরায়নের পরীক্ষার কাজকর্ম থেকে
বংশগতি সম্পর্কে কিছু তথ্য পাওয়া যায়, এবং সেই তথ্যটা কিন্তু তিনি যখন করেছিলেন তখন পাননি, সেটা অনেক পরে কিন্তু সেটা আবার পুনরাবিষ্কৃত হয়। সেটা 1900 সালে এটা আবার পুনরাবিষ্কৃত হয় তিনজন বিজ্ঞানী, কোরেন্স, জেরম্যাক এবং ডি ভ্রিস। এই তিনজন বিজ্ঞানী কিন্তু এই মেন্ডেলের কাজকর্মকে আবার পুনরাবিষ্কার করেন। তারপর আমরা মেন্ডেলের সম্পর্কে জানতে পারি, মেন্ডেলের যে বংশগতির যে সমস্ত কাজকর্ম করেছিলেন এবং তার এই কাজের আমরা মূল্য সম্পর্কে পরে বুঝতে পারি। তো যাই হোক, মেন্ডেলের বংশগতিমূলক কাজকর্ম, তিনি বংশগতিমূলক কাজকর্ম মানে সংকরায়নের কাজকর্ম উপরে করেই কিন্তু এই বংশগতির এই ধারা সম্পর্কে তিনি ধারণাটা প্রথম তৈরি করতে পেরেছিলেন। এবং যেহেতু মেন্ডেলের কাজকর্মের উপর ভিত্তি করে আজকে আমরা মানে বংশগতির চর্চার একটা এত বড় একটা জায়গা দেখতে পাই, যে এত বড় একটা আলাদা একটা প্রায় বিজ্ঞানী হয়ে গেছে এখন। তো বংশগতির যেহেতু এইখানে চর্চাটা অনেক বেশি বাড়তে থাকে, তাহলে মেন্ডেলের কাজকর্মটা ছিল প্রথম। এবং মেন্ডেলের কাজকর্মটা যেহেতু তিনি প্রথম কিন্তু একটা এরকম ধারা সম্পর্কে নিয়ম দিতে পেরেছেন, তাদের মেন্ডেলকে বলা হয় কিন্তু ফাদার অফ জেনেটিক্স বা বংশগতি বিজ্ঞানের কিন্তু জনক। এমন নয় যে শঙ্করায়নের পরীক্ষা মেন্ডেলের আগে করেননি, সেটা হয়েছিল, কিন্তু সেরকম মেন্ডেলের মতো কিন্তু সেরকম কোনো কিন্তু বিশেষ এই বংশগতির নিয়ম সম্পর্কে তথ্য কিন্তু উঠে আসে, যেটা প্রথম কিন্তু মেন্ডেলের আমরা কাজকর্ম থেকে পাই। এখন মেন্ডেল তিনি এই বংশগতিমূলক কাজকর্ম কিভাবে করেছিলেন এবং কেমনভাবে করেছিলেন? না, মেন্ডেল তিনি কিন্তু তার বংশগতিমূলক কাজকর্মের জন্য কিন্তু মিষ্টি মটর গাছকে বেছে নিয়েছিলেন। মিষ্টি মটর গাছ তার এখানে নমুনা ছিল মিষ্টি মটর গাছ। মিষ্টি মটর গাছ, এই মটর গাছে তিনি প্রথমত কিছু চরিত্র বেছে নিয়েছিলেন। কেন মিষ্টি মটর গাছকে বাছার জন্য তার কারণ ছিল। তো এখানে কিছু মিষ্টি মটর গাছ, এটা সহজে অল্প জায়গাতে এটাকে চাষ করা যায়। মিষ্টি মটর গাছে এটা আয়ুষ্কাল কম, অর্থাৎ খুব কম দিনেই এই গাছটা হয় এবং ফুল ফল হয়ে গাছটা বীজ পর্যন্ত হয়। মটর গাছ এটা এমনই, প্রায় প্রত্যেকটা বীজ থেকে কিন্তু এর গাছ হয়। তাহলে খুব কম সময়ে পরীক্ষাটা শেষ করা যায় এবং বেশি সংখ্যার তথ্য জোগাড় করা যায়, যেহেতু বেশি গাছ হয়। আর সবচেয়ে বড় ছিল মিষ্টি মটর গাছটা মধ্যে তিনি কিন্তু বহু একই চরিত্রের ভিন্ন রূপ, অর্থাৎ উপচরিত্র, যেগুলো আমরা বর্তমানকালে অ্যালিল বলি, সেগুলো কিন্তু দেখতে পেয়েছিলেন। যার জন্য মিষ্টি মটর গাছটা তার কিন্তু খুব পছন্দের ছিল। এছাড়াও মিষ্টি মটর গাছের এখানে এটা পরে তিনি দেখেছিলেন এটা স্বপরাগযোগী। এই পরাগযোগের ব্যাপারটা আমরা পড়ে নিয়েছি আগের চ্যাপ্টারে। তো স্বপরাগযোগী মানে কি? স্বপরাগযোগী মানে হচ্ছে এটা সবসময় বংশগতির ভাষাতে সবসময় বিশুদ্ধ চরিত্রটাকে কিন্তু নির্বাচন করা সহজ। এটা আমরা আরো পরে বলবো। বিশুদ্ধ চরিত্র মিষ্টি মটর গাছ আগে জানি। তাহলে এটা তিনি কি কি বিপরীতধর্মী চরিত্র দেখেছিলেন, অর্থাৎ কি কি চরিত্রগুলো দেখে মনে হয়েছিল এইরকম চরিত্র দুটোর মধ্যে শঙ্করায়ন ঘটিয়ে পরবর্তী প্রজন্মে কিভাবে কোন চরিত্রটা আসবে সেটা দেখা গেলে হয়তো ভালো হয়। তো মিষ্টি মটর গাছের যে চরিত্র দেখেছিলেন, প্রথম চরিত্র আমরা প্রথমে কাণ্ডের চরিত্র। তাহলে চরিত্র বলতে গিয়ে কাণ্ডের দৈর্ঘ্য, এইটা প্রথম লিখছি। কাণ্ডের দৈর্ঘ্য এইটা চরিত্র। এখানে এটা তো উপচরিত্র বা এগুলোকে প্রলক্ষণ বলা হয়। এটা দুটো ছিল, উপচরিত্র বা প্রলক্ষণ। এইখানে প্রলক্ষণ, এখানে দুরকম প্রলক্ষণ, এটা আমরা লিখব। প্রলক্ষণ কি কি আসবে না, প্রলক্ষণের দুটো রূপ আসবে এখানে। পরবর্তীকালে দেখতে পাচ্ছি আমরা প্রকট প্রচ্ছন্ন। এটা পরীক্ষা ছাড়া এই প্রকট প্রচ্ছন্ন প্রলক্ষণ বুঝতে পারা যায় না।
তাহলে কাণ্ডের দৈর্ঘ্যের দুটো প্রলক্ষণ, কাণ্ডের দৈর্ঘ্যের একটা পেয়েছিলেন লম্বা, একটা হচ্ছে খর্ব, এই দুটো ভ্যারাইটিও বলা যেতে পারে। কাণ্ডের চরিত্র একটা ছিল 1 নম্বর। দ্বিতীয় নম্বর ছিল তার ফুলের চরিত্র। কি ফুলের চরিত্র? তাহলে আমরা এখানে ফুলের কথাটা ভাববো। ফুলের দুটো চরিত্রকে বেঁচেছিলেন, একটা ছিল বর্ণ, একটা ছিল অবস্থান। তাহলে আমরা আগে অবস্থানটাই নিই, অবস্থান, এবং একটা হলো বর্ণ। অবস্থান একটা ছিল কাক্ষিক, কাক্ষিক একটা হলো শীর্ষ, অর্থাৎ কাক্ষিক মুকুল থেকে ফুলটা হয়, একটা হলো শীর্ষ মুকুল থেকে ফুল হয়। বর্ণ একটা ছিল বেগুনি নীল, আর একটা হলো সাদা। এইটা ফুলের এইরকম দুটো চরিত্র কিন্তু বেঁচেছিলেন। এই দুটোই চরিত্র, অবস্থান, একটা ভিন্ন বিষয়। এটা ফুলের পর আসছে ফল। ফলের জন্য তিনি একইভাবে তিনি বেঁচেছিলেন। একটা হলো ফলে, একটা ছিল ফলের আকৃতি। এখানে আকার বলাটা যাবে না, আকার নয়, আকৃতি। আকার ছোট বড় এই ব্যাপারটা কিন্তু তিনি নেন, ছোট বড় ব্যাপারগুলো আলাদা, আকৃতি, আকৃতি। এবং আরেকটা ছিল বর্ণ। এটা মনে রাখা অনেক সহজ হবে, কারণ এটা আমি এখানেও বর্ণ, এখানেও বর্ণ পরপর লিখে আসছি। তাহলে ফল আকৃতির মধ্যে একটা ছিল কিরকম, মসৃণ, এবং আরেকটা ছিল খাঁজযুক্ত। অর্থাৎ ফলটা, এদের মটরের ফলকে বলা হয় শুঁটি, তাহলে মটরশুঁটিও বলা যেতে পারে। তাহলে মটরশুঁটির আকৃতি একটা মসৃণ, এরকম মসৃণ আমরা এইভাবে দেখে বলতে পারি মসৃণ। এরকম ফল, যে ফলটা এইরকম, এটা মসৃণ ফল হবে এইভাবে। আর যখন আমরা খাঁজযুক্ত পাবো, এই খাঁজযুক্ত এইভাবে, এই কুঞ্চিতটা কিন্তু এটা যখন ফলটা আমরা দেখতে পাবো, প্রত্যেকেরই দেখতে পাবো, ওই মটর গাছের প্রত্যেকটা ফলই কিন্তু এরকমই আসবে, এইরকম। তা এটা কুঞ্চিত, এটা মসৃণ। বর্ণ, বর্ণ পাবো এটা সবুজ, এর ক্ষেত্রে হলুদ। ফল গেল, এবার আসবে বীজ। বীজের চরিত্র এখানেও দুটো। বীজের একটা কি, একটা আকৃতি অবশ্যই, এবং আরেকটা বর্ণ। অনেক সহজ ব্যাপার এই জিনিসটা, আকৃতি এবং আবার আরেকটা বর্ণ। তাহলে আকৃতি কিরকম আসবে না, আকৃতিটা বীজের একটা হচ্ছে গোলাকার, গোল। সোজা কথায় আমরা যে মটর যেভাবে আমরা ব্যবহার করছিলাম বীজগুলো, তাহলে সেই বীজের গোল গোলাকার, গোলাকার। আর একটা হচ্ছে কি কুঞ্চিত, আর একটা কি হবে বর্ণ। এক্ষেত্রে এই বর্ণটাও পাওয়া যায়, একটা হলুদ এবং আরেকটা হলো সবুজ, হলুদ সবুজ। মেন্ডেল এইখানে 7টা চরিত্র এভাবে বেঁচেছিলেন। যাই হোক, এই 7টা চরিত্রের, এই 7টা চরিত্রের এই যে বিপরীত ধর্মী বৈশিষ্ট্য, অর্থাৎ এগুলোর মধ্যে তিনি পৃথক পৃথকভাবে সংকরায়নটা ঘটিয়েছিলেন। কখনো একটা চরিত্রের সাপেক্ষে, তার দুটো উপচরিত্রের মধ্যে, কখনো দুটো চরিত্রে, যে কোনো, সেটা ফুল হোক, ফল হোক, বীজ, দুটো চরিত্রের মধ্যে। এইভাবে তিনি এই সংকরায়নের কাজকর্মটাকে বহুদিন ধরে করেছিলেন, এবং সবশেষে তিনি এই সংকরায়নের কাজকর্মের তার পরীক্ষালব্ধ ফলাফলের ভিত্তিতে তিনি তিনি সেইটার বিশ্লেষণ করে তিনি কিন্তু কিছু বংশগতির ধারা বা নিয়ম সম্পর্কে কিছু তথ্য দিয়ে যান, কিছু পর্যবেক্ষণ দিয়ে গেছিলেন। যে পর্যবেক্ষণ থেকে আমরা দুটো সূত্র পাই, সেগুলোকে মেন্ডেলের সূত্র বলা হয়, মেন্ডেলের ল অফ ইনহেরিটেন্স। তাহলে এই পর্যন্ত আমরা এখানে বললাম যে মেন্ডেল কিভাবে এটা দেখছি, মেন্ডেল কিভাবে এই চরিত্রগুলো বেছে নিয়েছিলেন। এরপর যেটা আমরা আসছি যে মেন্ডেল কিভাবে
মটর গাছের সংকরায়ন ঘটিয়েছিলেন? মটর গাছের সংকরায়ন ঘটিয়েছিলেন মেন্ডেল। মটর গাছের সংকরায়ন ঘটাতে গিয়ে মেন্ডেল প্রথমে করেছিলেন কি, তিনি কিন্তু এখানে মেন্ডেল সংকরায়নের পরীক্ষা ঘটাতে গিয়ে তিনি কিন্তু প্রথমে তার কিন্তু বিশুদ্ধ চরিত্রের গাছ কিন্তু বেছে নিয়েছিলেন, এবং বিশুদ্ধ জনিত্র নির্বাচন, এটা তার কিন্তু প্রথম ছিল বিশুদ্ধ জনিত্রী নির্বাচন। জনিত্রী মানে জনিত্রী উদ্ভিদ, এখানে জনিত্রী মটর গাছ, এটা আমরা এভাবে লিখতে পারি, বিশুদ্ধ জনিত্রী মটর গাছ এর নির্বাচন, বিশুদ্ধ জনিত্রী মটর গাছ নির্বাচন, এটা একটা ছিল। বিশুদ্ধ জনিত্রী মটর গাছ নির্বাচন, এটা কিন্তু তিনি প্রথম করেছিলেন। বিশুদ্ধ জনিত্রী মটর গাছ নির্বাচনটা বারবার স্বপরাজ্য ঘটিয়ে দেখা যেতে পারে যে জনিত্রী উদ্ভিদটা কোনো চরিত্রের জন্য বিশুদ্ধ কিনা। যেমন যদি লম্বা মটর গাছ, তাই বারবার স্বপরাজ্য শুধু লম্বা মটর গাছই আসতে থাকে, তাহলে অতএব সেই গাছটার চরিত্রটা বিশুদ্ধ। আমরা এটুকু অনেক উদাহরণ থেকে পেতে পারি। এখন যদি আমরা দেখি যে কোনো গরু যখন বাচ্চা হয়, সে বাচ্চা যদি কালো গরু হয়, তার মধ্যে শুধু কালো গরুই হয়, তাহলে আমরা জানবো ওই গরুর কালো রঙটা কিন্তু বিশুদ্ধ, অর্থাৎ ওটা খাঁটি, ও কালোই হবে ওর বাচ্চা। কিন্তু অনেক সময় কালো গরু যদি এরকম হয়, সাদা বা আলো বা লাল সবই হয়, তখন জানবো এর মধ্যে কিন্তু ওই রঙটা বিশুদ্ধ নেই। এইভাবে তো বিশুদ্ধ জনিত্রী মটর গাছ নির্বাচন করেছিলেন প্রথম, এটা ছিল। এরপর তিনি তাহলে বারবার স্বপরাগযোগের মাধ্যমে তিনি এটা প্রথম করেছিলেন। দ্বিতীয় যেটা ছিল যে তার এই দুটো বিশুদ্ধ মটর গাছের মধ্যে সংকরায়ন ঘটানোর যে প্রক্রিয়া, তাহলে বিশুদ্ধ মটর গাছের মধ্যে সংকরায়ন ঘটানোর যে প্রক্রিয়া, সেটা তিনি করেছিলেন। তাহলে সংকরায়নের প্রক্রিয়াটা করতে গিয়ে কিভাবে তিনি করেছিলেন না, সংকরায়ন প্রক্রিয়া করতে গিয়ে মটর গাছের ফুল কিন্তু উভলিঙ্গ ব্যাপারটাও আমরা আগে জেনেছি। উভলিঙ্গ হওয়াতে তাহলে মটর গাছের ফুলে যখন আমরা ইতর পরাগযোগ করাতে যাব, ইতর পরাগযোগ তিনি যখন ঘটাতে যাবেন, তার ইতর পরাগযোগ করতে গেলে কি করতে হবে, যেহেতু মটর গাছ স্বাভাবিক স্বপরাগযোগী, অতএব ইতর পরাগযোগ ঘটাতে গেলে তাহলে কি করতে হবে, যদি আমি অন্য গাছে পরাগরেণুতে দিই, তাহলে একদিকে কি করতে হবে না, পরাগধানীগুলো কেটে দিতে হবে। অর্থাৎ একটা উভলিঙ্গ ফুলকে তাকে একলিঙ্গ ফুলে মানে কৃত্রিমভাবে পরিণত করতে হবে। এইটা পদ্ধতিটাকে বলা হয় ইমাস্কুলেশন। তাহলে সংকরায়নের জন্য তিনি প্রথম যে করছেন, একটা হচ্ছে ইমাস্কুলেশন একটা। তাহলে ইমাস্কুলেশন প্রক্রিয়া এটা একটা করছেন, ইমাস্কুলেশন এটা, অর্থাৎ পরাগধানীর অপসারণ ভিন্নভাবে করা যেতে পারে, এটা যান্ত্রিক পদ্ধতি ছাড়া অনেক পদ্ধতিও থাকে। ইমাস্কুলেশন। দ্বিতীয় নম্বর, ইমাস্কুলেশন করানোর পর তিনি সংকরায়নের পর পরাগরেণু স্থানান্তকরণ, অর্থাৎ পরাগরেণু স্থানান্তকরণ প্রক্রিয়াটা করছেন। একটা ফুলের পরাগরেণু, তার পরে এখানে যেটা তিনি ইমাস্কুলেশন করেছেন, এবং সেই ফুলের এইখানে কিন্তু দিয়ে দিলেন, অর্থাৎ সেই ফুলের গর্ভমুণ্ডে স্থাপন করলেন। ইমাস্কুলেশন যেগুলো করে দিয়েছেন, এগুলোর ইমাস্কুলেশন করলে তাহলে এগুলো যদি ইমাস্কুলেশন করে থাকে, তাহলে অন্য ফুলের পর ওই পরাগধানী থেকে, অন্য মটর গাছ অন্য চরিত্রের পরাগধানী থেকে তিনি কিন্তু এখানে কি করছেন, অন্য ফুলের পরাগধানী থেকে তিনি
এটা এখানে পরাগ রেণু স্থানান্তরিত করছে। অতএব এইটা আগেই তো এর পরাগ রেণু মানে পরাগধানী অপসারিত করা হয়ে গেছে। সুতরাং এটার ক্ষেত্রে কোন চরিত্রটার সাথে তিনি কিন্তু সংকরায়ন ঘটাচ্ছেন এইটা কিন্তু তাকে এটা বিশেষভাবে কিন্তু এটা নোট রাখতে হয়েছিল। ইমাস্কুলেশন করানোর পর তিনি করলেন না পরাগ রেণু স্থানান্তকরণ, পরাগ রেণু স্থানান্তকরণ এইটা করবেন, স্থানান্তকরণ, এবং পরাগ রেণু স্থানান্তকরণের পর অর্থাৎ এটাকে বলবো পরাগ যোগ। তাহলে এটা পলিনেশন, এটাকে আরো ছোট্ট করে বলে দেওয়া যায় পরাগ যোগ, ইমাস্কুলেশন, তারপরে পরাগ যোগ, তারপরে 3 নম্বর এখানে কি আসবে না পরাগ যোগের পরে তিনি পুরোটা যাতে আর অন্য কোনো পরাগরেণু এইখানে না মিশতে পারে সেই জন্য তিনি করেছিলেন এটা মোড়ক দিয়ে, লাস্টে মোড়ক দিয়ে আবদ্ধ করেছিলেন, যাকে বলে ব্যাগিং। একে ব্যাগিং করানো যায় এবং কার সাথে কোন পরাগরেণু নিয়ে তিনি এটা এইখানে দিয়েছেন মানে অর্থাৎ পরাগযোগ ঘটিয়েছেন সেটা সম্পর্কে একটা তথ্য কিন্তু এখানে তথ্য সম্পর্কে ছোট্ট একটা কাগজের মতো ট্যাগ বলে যাকে, এইটাকে বলে ট্যাগিং। এইটা এই ট্যাগিং এইটা করে তিনি কিন্তু এতে রেখেছিলেন। এইভাবে পুরো সংকরায়নের এই প্রসেসটাকে তিনি কিন্তু করেছেন। এবার সংকরায়নের প্রসেসটা এইভাবে করার পর এই প্রক্রিয়াগুলো করার পর এবার দেখব আমরা যে তিনি একক সংকরায়নের পরীক্ষা থেকে কিভাবে তিনি কিন্তু এই ফলাফলটা পেয়েছিলেন। তা আমরা একটা পরীক্ষা দেখে নিই আজ, এক সংকরায়নের পরীক্ষা, মেন্ডেলের এক সংকরায়নের পরীক্ষা। এক সংকরায়নের পরীক্ষা, মেন্ডেলের এক সংকরায়নের পরীক্ষায় তিনি যখন পর্যবেক্ষণ করছেন, ধরা যাক তার চরিত্র যে কোনো দুটি অনেকগুলোর উপরেই করেছিলেন, শুধু এটাই আমাদের উদাহরণে এটাই দেওয়া আছে পাঠ্যপুস্তক, এটি আমরা পাঠ্যবই পাবো যে লম্বা মটর গাছ খর্ব। তাহলে তিনি বেছেছিলেন চরিত্রটা কি ছিল, মটর গাছের দৈর্ঘ্য নিয়ন্ত্রণ, এই চরিত্রটাই ছিল। তাহলে চরিত্র হচ্ছে দৈর্ঘ্য, উপচরিত্র কি ছিল না উপচরিত্র ছিল দৈর্ঘ্যের দুটো উপচরিত্র ছিল, একটা ছিল লম্বা একটা ছিল খর্ব। অর্থাৎ দুটো মটর গাছ বিশুদ্ধ জরিত্রী, একটা লম্বা একটা খর্ব, এই দুটো মটর গাছের মধ্যে তিনি কিন্তু সংকরায়ন ঘটান, একটা লম্বা ছিল একটা খর্ব। এটা গেল প্রথম, এটাকে জনু বলে। জনু একটা জনিত্রী জীবের হচ্ছে বংশধারা, এইখানে সেটাকে জনু বলছি, এটা পি জনু হবে। এবার এই লম্বা খর্ব থেকে তিনি পরবর্তী সময়ে দেখলেন যে যত গাছ এসছিল তার পরবর্তী জনুতে, জনু মানে জেনারেশন ইংরেজিতে বলা যাবে, তাহলে এইটাকে বলা হয় ফার্স্ট ফিলিয়াল জেনারেশন, প্রথম সন্তান সন্ততির জন্য F1-এ সবাই কিন্তু লম্বা ছিল, এটা সবাই লম্বা ছিল। এখানে পরে দেখলেন যে লম্বা এই যারা F1-এ এই লম্বাগুলোর মধ্যে যদি সংকরায়ন ঘটানো যায়, অর্থাৎ F1 ক্রস F1, তাহলে কিন্তু দেখা যাবে F1 এ ক্রস ঘটালে তিনি কিন্তু লম্বা পাচ্ছেন, আবার লম্বা তো ছিল, আবার এই খর্বটা পেয়ে যাচ্ছেন। এইখানে একটা মজা, এটা F2, কেন F2? এটা এর পরে প্রথম সন্তান সন্ততি, দ্বিতীয় সন্তান সন্ততি, তাহলে তিনটে জেনারেশন, তিনটে জনুর কথা এখানে আমাদের উল্লেখ রয়েছে। এখানে কিন্তু আমরা দেখছি যে খর্ব বৈশিষ্ট্যটা প্রথম অপত্য জন্তু F1-এ কিন্তু নেই, হঠাৎ করে আবার কিন্তু F2-তে ফিরে এসেছে। এটা পর্যবেক্ষিত, এটা পরীক্ষার পর্যবেক্ষিত ফিনোটাইপ, আর এইটা তিনি কিন্তু বিশ্লেষণ করেছিলেন চেকার বোর্ডে। আমরা এগুলো দেখছি সব ফিনোটাইপ, একই সাথে এগুলো আবার অ্যালিলো। তাহলে লম্বা এর জিনোটাইপটা কি হবে? লম্বা যেহেতু বিশুদ্ধ, তাহলে হোমোজাইগাস, অতএব টিটি, এবং এটা বিশ্লেষণ হচ্ছে পরীক্ষা, এটা জিনোটাইপগতভাবে এই পরীক্ষাটা পুরো ফলাফলটা বিশ্লেষণ।
তাহলে এটা বিশ্লেষণ, এটা পর্যবেক্ষণ ছিল। তাহলে আমরা এখানে টিটি, এখানে গেল টিটি, যেহেতু বিশুদ্ধ, তাহলে টিটির ক্ষেত্রে এটা কি আসছে, টিটির ক্ষেত্রে এখানে তার গ্যামেট হবে টি, এখানে তার গ্যামেট হবে স্মল টি। এইখানে কেন, এখানে আমরা জানি মিওসিস, এটা ডিপ্লয়েডের জন্য আমরা দুটো করে লিখছি। এটা গেল পি জনু, এইটা হবে পি জনু। এখন এই টিটি এটা যখন নিষেক হবে তখন হবে টিটি, এবং এইটা কি হবে, এইটাই হবে, এটা F1, এইটাই হবে লম্বা। কারণ এখানে যে ক্যাপিটাল টি, এটা আমরা আগে প্রকট প্রচ্ছন্ন থেকে পাবো যে এই ক্যাপিটাল টি এটা থাকার জন্য এটা আসছে, কিন্তু এখানের থেকে এই লম্বা দুটো যখন বিশ্লেষণ দেখা যাচ্ছে লম্বা দুটো কিন্তু আলাদা। অর্থাৎ এখানে ছিল হোমোজাইগাস, কিন্তু এটা হেটেরোজাইগাস। এই হেটেরোজাইগাস এটাই কিন্তু সংকর চরিত্র বলতে অন্য কিছু না। সংকর চরিত্র বলতে আমরা বুঝবো কোনো জিনগত চরিত্রের সাপেক্ষে হেটেরোজাইগাসকে সংকর বলে, সেটাই হয়েছে এখানে লম্বা। এবার যদি আমরা এইরকম দুটো এর মধ্যে সংকরায়ন ঘটায় তাহলে F1 ইন্টু F1, এরকম এটা F1, এটা সপরার্থ ঘটালেই চলবে। তখন কি পাবো, এটা এটা চেকার বোর্ড তো পরে আসে, এটাকে দুভাবেই করা যায়। মেন্ডেলের এই পরীক্ষাটা এই ফলাফল এরকম আসবে, অর্থাৎ এর গ্যামেট কি হবে, এখানে টি, একটার গ্যামেট স্মল টি, একইভাবে এরও গ্যামেট হবে টি, এটার হবে টি। এবার এই দুটো যদি হয় টি 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 টি, অর্থাৎ দেখা যাচ্ছে যেখানে চকরের সাপেক্ষে তিনটে কিন্তু লম্বা, এই ভাগটা তিনি কিন্তু অবশ্যই বেশি পেয়েছিলেন যখন পর্যবেক্ষণে ছিল। তিনি এটা গণনা করে লম্বা ইজটু খর্ব এটা সমান 3:1 প্রায় এইরকম পেয়েছিলেন, এবং এই যে 3:1 এটা পাচ্ছেন, এটা কিন্তু ফিনোটাইপ পর্যবেক্ষণ করে। এখানে যখন তিনি বিশ্লেষণ করে দেখছেন যে এটা কিন্তু থিওরিটিক্যালি এটা এইভাবেই কিন্তু আসছে, তিনটে লম্বা একটা খর্ব, তাহলে ফিনোটাইপ হতে এটার সাথে কিন্তু পরীক্ষার ফলাফলের সাথে এটা কিন্তু পুরোপুরি মিলে যাচ্ছে। এটা ছিল লম্বা, এটা লম্বা, এটা হবে লম্বা, এটা হবে লম্বা, এবং এটা হবে খর্ব। অতএব এখানে এটা কিন্তু এখান থেকেও পাচ্ছি আমরা ফিনোটাইপ অনুপাত লম্বা ইজটু খর্ব সমান 3:1। আবার জিনোটাইপ অনুপাত কত পাবো, ক্যাপিটাল টি টু tt is to small t equals to 1:2:1। তাহলে জিনোটাইপ অনুপাত আমরা এটা এখান থেকে দেখতে পাচ্ছি, এইভাবে কিন্তু আসছে। এখন মেন্ডেল এরপর এইখান থেকে একটা সিদ্ধান্ত পেয়েছিলেন, যে সিদ্ধান্তটা থেকে আমরা মেন্ডেলের বংশগতি সম্পর্কে প্রথম সূত্র হিসাবে জানি। সেটা কি ছিল না, সেটা হচ্ছে মেন্ডেলের পৃথকী ভবনের সূত্র। সে পৃথকী ভবন না, পৃথকী ভবন বলতে এখানে এই যে চরিত্র, এখানে লম্বা খর্ব মিলে যেন লম্বা হয়েছে F1 এ, কিন্তু পরে দেখছি আমরা যে লম্বা খর্ব এটা আবার আলাদা হয়ে গেছে। পৃথকী ভবন বলতে তার উপচরিত্র অ্যালিলের পৃথকীকরণ ছিল। অর্থাৎ দুটি যদি বিপরীতধর্মী চরিত্রের মধ্যে আমরা সংকরায়ন ঘটাই তাহলে মনে হয় প্রথম অপত্যজনুতে এই চরিত্রটা মিশে থাকে, কিন্তু এটা প্রকৃতপক্ষে এটা কি হয় না, এটা গ্যামেট গঠনকালে আলাদা হয়ে যায়, যার ফলে কি হয় না এই F2 জনুতে কিন্তু আমরা পৃথকভাবে ওই চরিত্রটাকে আবার প্রকাশ পেতে দেখি। তাহলে গ্যামেট গঠনকালে আলাদা হয়ে যায়, এটা আমরা তো এখান থেকে দেখলাম। টি এটা এই যে গ্যামেট, এর ক্ষেত্রে টি আসবে, এর ক্ষেত্রে টি আসবে, এর ক্ষেত্রে টি আসবে, এর ক্ষেত্রে টি আসবে। তাহলে গ্যামেট গঠনকালে এইখানে দৈর্ঘ্য নিয়ন্ত্রক চরিত্র এবং খর্ব এই নিয়ন্ত্রক চরিত্র দুটো আলাদা আলাদা হয়ে গেছে। তাহলে এটাই ছিল মেন্ডেলের পৃথকী ভবনের সূত্র। এর থেকে পৃথক যাই হোক, তোমাদের এরপরে যেটা আসবে সেটা হচ্ছে দ্বিসংকরায়নের পরীক্ষা। সেটা আর একটু, সেটা দুই জোড়া চরিত্র নিয়ে চরিত্র সাপেক্ষে সেটা করা।
এটা আজকে এই পর্যন্তই থাক, এই পর্যন্ত তোমরা দেখে রাখো, তারপর আবার নয় পরে দ্বিজ শঙ্করায়নের এই পরীক্ষা নিয়ে আমরা আবার আলোচনা করব। ঠিক আছে, ভালো থেকো।